দুঃখিত, নেট সমস্যার কারণে আমাদের ক্লাসে একটু বিঘ্ন ঘটেছে। আমরা ক্লাসটা শুরু করছি। দেখো, আমাদের আজকে যে টপিকটা দিয়ে শুরু করব সেটি হচ্ছে ফ্রন্টিয়ার মলিকুলার অরবিটাল থিওরি, বা সংক্ষেপে এটাকে আমরা এফএমও থিওরিও বলে থাকি, যেটাকে আমরা বাংলায় বলছি সীমান্ত আণবিক অরবিটাল তত্ত্ব। আমরা গত ক্লাসে এটা সম্পর্কে একটু জেনেছিলাম যে এই তত্ত্বটার ভিত্তি হচ্ছে হোমো এবং লুমো আণবিক অরবিটালের মিথস্ক্রিয়া, তাদের আন্তঃক্রিয়া, এর উপরে এই অরবিটাল তত্ত্বটা প্রতিষ্ঠিত। তো এই অরবিটালের যে মূলনীতিটা সেটা আমরা একটু দেখব, এবং এই প্রয়োগটা, এই তত্ত্বের যে প্রয়োগ, কীভাবে এটার আমরা প্রয়োগ করব সেটাও এখন আমরা একটু দেখি। তো আণবিক অরবিটাল তত্ত্ব বা এফএমও থিওরিটা, সেটার যে মূলনীতি, সেই মূলনীতিটাকে আমরা দুইটা কথায় পারি, দুইটা উপস্থাপনা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। প্রথমে আমরা যেটা বলবো এই থিওরির মূল কথাটা, যে এই আণবিক অরবিটাল তত্ত্ব, এটা আসলে মূল ভিত্তি হচ্ছে হোমো এবং লুমো যে আণবিক অরবিটাল, তাদের মিথস্ক্রিয়া বা আন্তঃক্রিয়া। এদের আন্তঃক্রিয়ার ফলেই তাদের আকর্ষণের সৃষ্টি হয়। হোমো এবং লুমোর মধ্যে যখন আন্তঃক্রিয়া হয়, তাদের মাঝে যখন মিথস্ক্রিয়া হয়, তখন তাদের মাঝে যে আকর্ষণ তৈরি হয়, এই আকর্ষণের ফলে তাদের মাঝে বন্ধন তৈরি হয়, এবং সেখানে বন্ধন ভাঙা এবং বন্ধন গড়া, অর্থাৎ নতুন একটা বিক্রিয়া এখানে সংঘটিত হয়, নতুন যৌগ এখানে তৈরি হয়। আর এই যে হোমো এবং লুমো আণবিক অরবিটালের মাঝে যখন মিথস্ক্রিয়া ঘটবে, তখন তাদের মাঝে সিমেট্রিটা খুব ইম্পর্টেন্ট। তাদের মাঝে যে প্রতিসাম্যতা, সেটাও আমাদেরকে বিবেচনায় আনতে হবে। অরবিটালের দশা সম্পর্কে আমরা জেনেছি। হ্যাঁ, অরবিটালের দশাতে আমরা কি বুঝি, কিভাবে তাদেরকে প্রকাশ করি, বা গত ক্লাসে সেটা জেনেছি। তো যখন হোমো এবং লুমো এর মাঝে আন্তঃক্রিয়া ঘটবে, তখন এই আণবিক অরবিটালগুলোর দশা বিরাট ভূমিকা পালন করবে। তখনই অরবিটালগুলো একই দশায় থাকবে। যখন প্রান্তীয় অরবিটাল, এই যে কনজুগেটেড সিস্টেম, এর যে প্রান্তীয় যে অরবিটালগুলো, এই অরবিটাল যদি একই দশায় থাকে, তখন কেবলমাত্র এই আন্তঃক্রিয়া সংঘটিত হবে। আর যদি দেখা যায় যে এদের এটা বিপরীত দশায় যদি থাকে, তখন কিন্তু সেখানে বন্ধন তৈরি হবে না। তাহলে যখন একই দশায় থাকবে, তখন সেখানে বন্ধন তৈরি হবে, হ্যাঁ, বন্ধন আণবিক অরবিটাল তৈরি হবে। আর যখন বিপরীত দশায় থাকবে, তখন বন্ধন বিরোধী আণবিক অরবিটাল তৈরি হবে। এই দুইটা পয়েন্টের মাধ্যমে আমরা সীমান্ত আণবিক অরবিটাল তত্ত্ব বা ফ্রন্টিয়ার মলিকুলার থিওরিকে প্রকাশ করতে পারি। এখন আমরা একটা উদাহরণ দেখব। উদাহরণে জাস্ট আমরা দেখাবো যে হোমো এবং লুমো কিভাবে আন্তঃক্রিয়া করে। আমরা 1,3-বিউটাডাইনের আণবিক অরবিটাল আঁকবো। বিউটাডাইনের আণবিক অরবিটাল। এরকম, তাই না? এটা আমরা জেনেছি। আচ্ছা, এরপরে এখানে আমরা দেখব, এখানে আমরা নিব ইথিন।
তো এখানে কি আছে, এখানে পাই ইলেকট্রন আছে 2 জোড়া, আর ইথিনে আছে কি 1 জোড়া। তাই তো? এখন কি হবে, এদের যে এটা হচ্ছে এর হোমো আর এটা হচ্ছে এর লুমো। এটা কি, এটা হচ্ছে আমাদের হোমো, আর এটাও হচ্ছে এর হোমো, এটা হচ্ছে এর লুমো, আর এটাও হচ্ছে এর লুমো। এটা তো তোমরা বুঝতে পেরেছো, হোমো এবং লুমো আণবিক অরবিটাল আমরা এভাবে বের করা শিখেছি গত ক্লাসে। এখন এর হোমো যে এর সাথে কার আন্তঃক্রিয়া হবে, এর লুমো এর আন্তঃক্রিয়া হবে, আবার এই হোমোর সাথে এর লুমো এর আন্তঃক্রিয়া ঘটবে। তাহলে আন্তঃক্রিয়াটা আমরা দেখাই, এর সাথে এর আন্তঃক্রিয়া ঘটবে, আবার এর সাথে এর আন্তঃক্রিয়া ঘটবে, তাই তো? তাই যদি হয় তাহলে এখানে এই হোমোর সাথে কি হবে, যে ইলেকট্রন দেওয়া এরকম একটু বন্ধন তৈরি হবে, যেহেতু এখানে এভাবে হবে, ঠিক আছে? আর বন্ধন বিরোধীটা যে সেটা কি হবে, একটু উপরে এই এটা তৈরি হবে। বন্ধন আণবিক অরবিটাল, বন্ধন বিরোধী আণবিক অরবিটাল এভাবে তৈরি হবে। ঠিক তেমনিভাবে আবার এর হোমোর সাথে এর লুমো আন্তঃক্রিয়া করেছে, তাহলে এখানে এভাবে হবে, আর এভাবে হবে। মূল কথা হচ্ছে যে আমাদের কি হবে, আমাদের দেখাতে হবে যে এখানে এর যে হোমো এর সাথে আমাদের ইথিনের যে লুমো আণবিক অরবিটাল এদের সাথে মিথস্ক্রিয়া হবে, মিথস্ক্রিয়া তৈরি হবে, আর হচ্ছে এখানে যে আমাদের এর যে হোমো আছে এর লুমোর সাথে মিথস্ক্রিয়া তৈরি হবে, এর যে হোমো আছে এর লুমোর সাথে এখানে মিথস্ক্রিয়া তৈরি হবে, ঠিক আছে? তাহলে এটা কিভাবে হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফ্রন্টিয়ার আণবিক অরবিটাল তত্ত্ব, যে সেই অনুযায়ী কিন্তু আমরা এদের মিথস্ক্রিয়াটা দেখালাম। এখন এই আণবিক অরবিটাল তত্ত্ব যে সেটা দিয়ে এই তত্ত্বটা কি কারণে প্রতিষ্ঠিত হয়েছে, বিভিন্ন বিক্রিয়া কৌশল, আমাদের যে জানা যে বিক্রিয়াগুলো আছে, জানা বিক্রিয়া কৌশল সেগুলোকে সমর্থন করেছে এই তত্ত্ব, আবার আমাদের কিছু অজানা যে বিক্রিয়া কৌশল আছে সেগুলো, সেই অজানা বিক্রিয়া কৌশল নির্ধারণে এই তত্ত্বটা আমাদেরকে সাহায্য করেছে। এখন এই বিক্রিয়ার এই তত্ত্বের সাহায্যে আমরা যে বিক্রিয়াগুলোকে আমরা এক্সপ্লেন করতে পারি, ব্যাখ্যা করতে পারি, সেই বিক্রিয়াগুলোকে আমরা 3টা ভাগে আমরা সেই বিক্রিয়াগুলো সম্পর্কে আমরা আগে জানব। সেই এই ধরনেরই একটা বিক্রিয়া হচ্ছে পেরিসাইক্লিক বিক্রিয়া, যে বিক্রিয়াগুলোকে আমরা এই তত্ত্বের সাহায্যে যা কৌশল সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারি। তো পেরিসাইক্লিক বিক্রিয়া এটাকে আমরা ইংরেজিতে বলবো এখন এই পেরিসাইক্লিক বিক্রিয়া কাকে বলে? এই পেরিসাইক্লিক বিক্রিয়াগুলো ঘটে থাকে তাপ এবং আলোর শর্তে। মনে রাখবে এই বিক্রিয়াটা ঘটে থাকে
তাপ এবং আলোর শর্তে। এবং এই বিক্রিয়াটা অবশ্যই ঘটবে হোমো এবং লুমো এর আণবিক অরবিটালের মিথস্ক্রিয়ার মাধ্যমে বা আন্তঃক্রিয়ার মাধ্যমে এই বিক্রিয়াটা ঘটে থাকে। এবং এই বিক্রিয়াটা যখন ঘটে তখন একটা সংক্রমণ অবস্থাতে তৈরি হয়। সংক্রমণ অবস্থাটা একটা চাকরিক সংক্রমণ অবস্থা তৈরি হয়। সেই চাকরিক সংক্রমণ অবস্থার মাধ্যমে এই বিক্রিয়াটা, এবং এই বিক্রিয়াটা একটা ধাপে সংঘটিত হয়, যুগপৎভাবে সংঘটিত হয়, তৈরি হওয়ার সাথে সাথে সে প্রোডাক্টে পরিণত হয়। এই বিক্রিয়াকে আমরা বলবো পেরিসাইক্লিক বিক্রিয়া। তাহলে আমরা আরেকবার দেখি পেরিসাইক্লিক বিক্রিয়া কাকে বলে। তাপ এবং আলোক শর্তে যে বিক্রিয়া হোমো এবং লুমো এর সার্থক আন্তঃক্রিয়ার মাধ্যমে বা মিথস্ক্রিয়ার মাধ্যমে যুগপৎভাবে একটা চাকরিক সংক্রমণ অবস্থার মধ্য দিয়ে সংঘটিত হয়, সেই বিক্রিয়াটাকে আমরা বলবো পেরিসাইক্লিক বিক্রিয়া। এই পেরিসাইক্লিক বিক্রিয়া আবার তিন ধরনের, অর্থাৎ তিন ধরনের ক্রিয়া কৌশল প্রয়োগ করে আমরা তিন ধরনের বিক্রিয়া এখানে প্রেজেন্ট করব। তো সেই তিন ধরনের বিক্রিয়া কি কি? এক নম্বর হচ্ছে ইলেকট্রোসাইক্লিক বিক্রিয়া, ইলেকট্রোসাইক্লিক বিক্রিয়া। দুই, সাইক্লো অ্যাডিশন, সাইক্লো অ্যাডিশন বিক্রিয়া বা চাকরিক বিক্রিয়া। তিন নাম্বার সিগমা টপিক, সিগমা টপিক রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে পেরিসাইক্লিক বিক্রিয়া তিন ধরনের, তিনটা ক্রিয়া কৌশলে দেখা যায়: ইলেকট্রোসাইক্লিক বিক্রিয়া, সাইক্লো অ্যাডিশন বিক্রিয়া, সিগমা ট্রপিক বিক্রিয়া। তো আজকে আমরা শুরু করব ইলেকট্রোসাইক্লিক বিক্রিয়া দিয়ে। ইলেকট্রোসাইক্লিক বিক্রিয়া এটা অবশ্যই তাপ এবং আলোর শর্তে, তাপ অথবা আলোর শর্তে সংগঠিত হবে। হোমো এবং লুমো আণবিক অরবিটালের মাধ্যমে সংগঠিত হবে। তবে এখানে কি হয় যে পাই ইলেকট্রন যে থাকে, এখানে যে পাই ইলেকট্রন থাকে সেই পাই ইলেকট্রনটা পুনর্বিন্যস্ত হয়, পুনর্বিন্যস্ত হয়ে একটা চাকরিক যৌগ গঠন করে। এবং চাকরিক যৌগে দেখা যায় যে পাই বন্ধন, আমাদের যে বিক্রিয়ক ছিল সেখানে যে পাই বন্ধন থাকে তার তুলনায় একটা কম থাকে, পাই বন্ধন একটা কমে যায়। কোথায়? প্রোডাক্টে। তাহলে এই বিক্রিয়াটা কি ধরনের, কি বৈশিষ্ট্য এই বিক্রিয়াটা? যে এখানে পাই ইলেকট্রন পুনর্বিন্যস্ত হয়, এখানে একটা চাকরিক যৌগ উৎপন্ন হয়, এবং যে চাকরিক যৌগ উৎপন্ন হবে সেখানে একটা পাই বন্ধন কম থাকবে। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দেখি। তাহলে আমরা দেখছি ইলেকট্রোসাইক্লিক বিক্রিয়া। এটা একটা অক্টা ট্রাই ইন, 1 2 3 4 5 6 7 8, 8টা কার্বন আছে। তাহলে এটা অক্টা ট্রাই ইন। এবং এটার নামকরণ যখন করা হয়, তোমরা স্টিরিওকেমিস্ট্রি পড়ে আছে, এবং জেড এবং ই দিয়ে নামকরণ করা হয়েছে, অথবা সিস্টার্স দিয়ে এই যৌগগুলোকে আমরা নামকরণ করি দ্বিবন্ধনের উভয় সাথে সংযুক্ত যে গ্রুপগুলো আছে সেগুলোর অবস্থানের উপর ভিত্তি করে। হ্যাঁ, তো এটার নাম হচ্ছে 2E4J6E অক্টা ট্রাই ইন।
ট্রাইইন। এটা তাপের প্রভাবে যখন তৈরি হয় তখন সে একটা চাকরিক যৌগ তৈরি করছে, যে চাকরিক যৌগে এখানে একটা চাকরিক যৌগ তৈরি হবে। এটা একই দিকে থাকবে, অর্থাৎ সিস যৌগ তৈরি হবে। তাহলে দেখো এখানে বিক্রিয়াটা আমরা দেখছি, এখানে আমাদের বিক্রিয়কের নাম হচ্ছে অক্টাট্রাইন। নামকরণ আমরা কি বলছি, 2E4Z6E। আমরা জানি ZE নামকরণটা আমরা থার্ড ইয়ারে পড়েছি। হ্যাঁ, ZE নামকরণ কি, যে বড় গ্রুপগুলো একই দিকে থাকে তখন আমরা সেটাকে Z দিয়ে প্রকাশ করি, যদি বিপরীত দিকে থাকে তখন আমরা সেটাকে E দিয়ে প্রকাশ করি। তাহলে দেখো তো যে আমরা 2E যখন বলছি 1 এবং 2, এখানে কি হচ্ছে যে এই জায়গায় এই বন্ধনের দুই পাশে যে গ্রুপগুলো আছে, বড় গ্রুপ, এখানে মিথাইল গ্রুপের দ্বিবন্ধনের কথা যদি আমরা চিন্তা করি তাহলে এই হচ্ছে বড় গ্রুপটা এই পাশে আর বাকি যে গ্রুপটা এই পাশে, তাই না? খেয়াল করে দেখো যে কি হচ্ছে, এই দ্বিবন্ধনের এই পাশে বড় গ্রুপ আর ঠিক তার বিপরীত পাশে হচ্ছে বড় গ্রুপে, পুরোটাই একটা গ্রুপ এই দ্বিবন্ধনের সাপেক্ষে, তার মানে বিপরীত দিকে। তাহলে কি হবে 2E। আবার এই যে 4 নম্বরে যে এই দ্বিবন্ধনের সাপেক্ষে যদি আমরা চিন্তা করি তাহলে দেখো যে বড় গ্রুপগুলো কোন দিকে, এই দিকে না এই দিকে, এই পাশে। হাইড্রোজেন তো ছোট গ্রুপ, হাইড্রোজেন আছে কিন্তু হাইড্রোজেন তো ছোট গ্রুপ, বড় গ্রুপগুলো কিন্তু এই দিকে, তার মানে একই দিকে আছে, একই দিকে, এটা একই দিকে, তার মানে হচ্ছে যে গ্লুসামিন, আমাদের মনে আছে। এভাবে আবার 6 নম্বরে দেখো এই দ্বিবন্ধনের সাপেক্ষে যদি আমরা চিন্তা করি তাহলে দেখো বড় গ্রুপটা কোন দিকে, এদিকে মিথাইল গ্রুপ আর এদিকে হচ্ছে যে এই গ্রুপের বিপরীত দিকে, তার মানে 6E। এভাবে কিন্তু নামকরণ হয়েছে। আমরা আজানের জন্য একটু বিরতিতে যাই। أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة لا
আচ্ছা, আমরা শুরু করি। তাহলে তাপের প্রভাবে এই বিক্রিয়াটা অক্টাট্রাইন কি করছে? তাপের প্রভাবে দেখো এটা একটা চাক্রিক যৌগে পরিণত হলো। চাক্রিক যৌগে পরিণত হয়ে সে তৈরি করলো C5,6 ডাইমিথাইল 1,3 সাইক্লোহেক্সাডাইন। দুইটা দ্বিবন্ধন আছে। আর মিথাইল গ্রুপগুলো আছে কোন পজিশনে? 5 এবং 6 পজিশনে আছে। 1 2 3 4 5 6, 5 এবং 6 নম্বর পজিশনে মিথাইল গ্রুপ, তার একই দিকে আছে, অর্থাৎ সিস যৌগ এখানে তৈরি করেছে। হ্যাঁ, তাহলে এটা কি তৈরি হলো? 1,3 সাইক্লোহেক্সাডাইন। এখানে কি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি? এখানে আমাদের একটা চাক্রিক যৌগ তৈরি হলো। দ্বিবন্ধন যে ছিল, আমাদের যে পাই বন্ধন যেগুলো ছিল সেগুলো পুনর্বিন্যস্ত হয়েছে। দ্বিবন্ধনের অবস্থান দেখা যাচ্ছে যে পরিবর্তিত হয়েছে। হ্যাঁ, এবং এখানে 3টা দ্বিবন্ধন ছিল, এখানে আমরা পাচ্ছি 2টা দ্বিবন্ধন, অর্থাৎ একটা দ্বিবন্ধন প্রোডাক্টে কমে গেছে। তাহলে আমরা যে সংজ্ঞাটা পড়লাম ইলেকট্রোসাইক্লিক বিক্রিয়া, সেগুলোর সাথে মিলে যাচ্ছে। এটা তাহলে একটা ইলেকট্রোসাইক্লিক বিক্রিয়ার উদাহরণ। আবার এই বিক্রিয়াটাকে আমরা যদি তাপের প্রভাবে যদি সংঘটিত করি, আমরা যদি তাপের প্রভাবে এই বিক্রিয়াটা আলোর উপস্থিতিতে, তো তাপের উপস্থিতিতে করেছি, আমরা যদি আলোর উপস্থিতিতে যখন এই বিক্রিয়াটা করি তখন দেখা যায় যে এই জায়গায় ট্রান্স প্রোডাক্ট তৈরি হয়। তখন এখানে সিস প্রোডাক্ট তৈরি না হয়ে ট্রান্স প্রোডাক্ট তৈরি হয়। শর্তটা কি হবে? তখন আলোর উপস্থিতিতে। খেয়াল করি স্টুডেন্টস যে এই একই রিঅ্যাকট্যান্ট, একই বিক্রিয়ক আবার যখন আলোর উপস্থিতিতে বিক্রিয়া করছে তখন কি হবে? তখন আমরা প্রোডাক্টটা পাচ্ছি ট্রান্স প্রোডাক্ট। কেন এটা হয় আমরা পরবর্তীতে যখন আমরা মেকানিজমগুলো দেখব যে আলোর উপস্থিতিতে কেন এমন হচ্ছে, তাপের উপস্থিতিতে কেন ভিন্নতা আসছে, তখন আমরা মেকানিজমে যে আমরা এটার উত্তর জানব। এখন আমরা উদাহরণগুলো শুধু একটু দেখলাম। এখন ইলেকট্রোসাইক্লিক বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো জানা দরকার, যেগুলো পরীক্ষায় আসে। তো এই বৈশিষ্ট্যগুলো জানার আগে আমাদের 2টা টার্ম জানা জরুরি। সেই টার্ম দুটো হচ্ছে কনরোটেটরি ঘূর্ণন এবং ডিসরোটেটরি ঘূর্ণন। এই 2টা টার্ম আমাদের জানতে হবে। কনরোটেটরি ও ডিসরোটেটরি ঘূর্ণন। কনরোটেটরি অ্যান্ড ডিসরোটেটরি মোশন। কনরোটেটরি ঘূর্ণন আমরা কাকে বলবো? আমরা অরবিটালের দশা সম্পর্কে জেনেছি। হ্যাঁ, অরবিটালগুলো একই দশায় থাকতে পারে, ভিন্ন ভিন্ন দশায় থাকতে পারে। আমরা অ্যাসিমেট্রি এবং সিমেট্রি এবং ডিসিমেট্রি সম্পর্কে এর আগে আমরা জেনেছি। সিমেট্রিক অরবিটাল, ডিসিমেট্রিক অরবিটাল সম্পর্কে আমরা জেনেছি। হ্যাঁ, সেটাই আমরা এখন একটু অ্যাপ্লাই করে দেখব। যে তো কনরোটেটরি ঘূর্ণন হচ্ছে যখন একটা কনজুগেটেড সিস্টেমের যে প্রান্তীয় অরবিটাল দুটো থাকবে তারা যদি একই দিকে ঘুরে তারা একই দশায় এসে অতিক্রমণ করে বা ওভারল্যাপ করে, তখন সেই ঘূর্ণনটাকে আমরা বলবো কনরোটেটরি ঘূর্ণন। অর্থাৎ তারা কি করবে? একই দিকে যদি ঘোরে, প্রান্তীয় অরবিটাল দুটো যদি একই দিকে ঘোরার পরে তারা কি করবে? ওভারল্যাপ করবে। আর ওভারল্যাপ করলে কি ঘটে? এখানে একটা বন্ধন তৈরি হয়।
একটা সিগমা বন্ধন তৈরি হবে, তাহলে সেই ঘূর্ণনটাকে আমরা বলবো কনরোটেটরি ঘূর্ণন। হ্যাঁ, তো আমরা কনরোটেটরি ঘূর্ণনের উদাহরণটা আগে আমরা চিত্রসহ একটু বুঝি, তাহলে আমি যে সংজ্ঞাটা বললাম সেটা তোমরা বুঝতে পারবে। আমরা একটা সিস্টেমের দুটা প্রান্তীয় অরবিটাল আঁকলাম, তারা এই দশায় আছে। এই দশায় তারা আছে। এই দশায় যখন থাকে তখন তারা কি ওভারল্যাপ করতে পারবে? দেখো একই আছে। তারা যদি ওভারল্যাপ করতে চায়, বন্ধন তৈরি করতে চায়, তাহলে একই দশায় থেকে ওভারল্যাপ করতে হবে। এখন একই দশায় আনতে হলে তাদেরকে এই প্রান্ত এবং এই প্রান্ত ওভারল্যাপ করতে হবে, অথবা এই প্রান্ত ওভারল্যাপ করতে হবে। এখন এই প্রান্ত দুইটাকে আমরা কিভাবে একই দিকে আনতে পারি? মুখোমুখি আনতে হবে। মুখোমুখি আমরা কিভাবে আনতে পারি? আমরা এদের মাঝে যদি একটু ঘূর্ণনের সৃষ্টি করি, তাহলে তারা মুখোমুখি অবস্থানে আসবে। এখন মুখোমুখি অবস্থানে আসলে শুধু হবে না, একই দশায় তাদেরকে আসতে হবে, তাহলে কেবলমাত্র এদের মাঝে অধিক্রমণ ঘটবে। তাহলে আমরা এদেরকে কোন দিকে ঘূর্ণন করাবো? আমরা এটাকে যদি এদিকে ঘুরাই, ঠিক আছে, এটাকে যদি এদিকে ঘোরাই, আবার এটাকে যদি আমরা এদিকে ঘোরাই, তাহলে দেখো তো যে এভাবে হয় না? এদিকে ঘুরলো, তাহলে সে এই অবস্থানে চলে আসলো, ঠিক আছে, এটা এদিকে ঘুরে গেল, সে এই অবস্থানে চলে আসলো। এবার এই পরের অরবিটালটার দিকে আসে, এ কি করলো? এদিকে ঘুরে গেল, তাহলে দেখো তো যে এও এইভাবে আসলো না? এরা তাহলে মুখোমুখি একই দশায় কিন্তু চলে আসলো। হ্যাঁ, একই দশায় চলে আসলো, অর্থাৎ তখন তারা কি করবে? ওভারল্যাপ করবে। আমি বোঝানোর জন্য ইয়ে করলাম, ওইভাবে আঁকলাম, তার মানে তারা এভাবে ওভারল্যাপ কিন্তু করছে, ঠিক না? এবং তারা বন্ধন তৈরি করবে। এই যে ঘূর্ণনটা, একই দিকে যখন ঘুরে তারা মুখোমুখি অতিক্রমণ করে একটা বন্ধন তৈরি করবে, এই ঘূর্ণনটাকে আমরা বলবো কনরোটেটরি ঘূর্ণন। রোটেটরি ঘূর্ণন। তাহলে বোঝা গেছে যে কনরোটেটরি ঘূর্ণন কাকে বলে? হ্যাঁ, যখন প্রান্তীয় অরবিটাল দুটো বিপরীত দশায় যখন থাকে, তখন অর্থাৎ কি থাকে, তারা ডিসিমেট্রিক অবস্থায় যখন থাকে, হ্যাঁ, যখন তারা ভিন্ন দশায় যখন থাকে, সিমেট্রিক না অ্যাসিমেট্রিক যখন থাকে, অ্যাসিমেট্রিক অবস্থায় যখন থাকে, তখন তাদের কি হয়? একই দিকে তারা ঘুরলে তারা একই দশায় আসে, মুখোমুখি অবস্থানে আসে, একই দশায় আসে এবং তাদের মাঝে ওভারল্যাপিং হয়। এই গেল তাহলে আমাদের কনরোটেটরি ঘূর্ণন। এবার আসি আমরা ডিসরোটেটরি ঘূর্ণন। প্রান্তীয় অরবিটাল যদি এইরকম পজিশনে থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? এ যদি এদিকে ঘোরে, তাহলে সে এই পজিশনে চলে গেল। এখন এই অরবিটালটাকে কি করতে হবে? একই দশায় মুখোমুখি আনতে হবে, তাহলে তাকে এইদিকে ঘুরাইতে হবে না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলো, এ ঘুরলো ঘড়ির কাঁটার দিকে, এ ঘুরছে বিপরীত দিকে, তাহলে কেবলমাত্র সে এইভাবে আসবে। এই ঘূর্ণনটাকে বলবো, বিপরীত দিকে যখন ঘুরছে, ডিসরোটেটরি ঘূর্ণন। তাহলে দেখা যাচ্ছে যে প্রান্তীয় অরবিটাল দুটো যখন সিমেট্রিক অবস্থানে থাকে, সিমেট্রিক যখন হয় তখন কি হয়? যে ঘূর্ণনটা হয় সেটা হচ্ছে ডিসরোটেটরি। আর যখন তারা অ্যাসিমেট্রিক হয় তখন হয়েছিল আমাদের রোটেটরি, কনরোটেটরি ঘূর্ণন হয়েছিল। তাহলে আমরা কনরোটেটরি ঘূর্ণন এবং ডিসরোটেটরি ঘূর্ণন সম্পর্কে জানলাম। এবং এই ঘূর্ণনের মূল উদ্দেশ্য কি? তাদের মাঝে বন্ধন তৈরি করা, অরবিটাল দুটোকে একই দশায় নিয়ে এসে তাদের মাঝে বন্ধন তৈরি করা। এখন আমরা দেখব
যে ইলেকট্রোসাইক্লিক বিক্রিয়া বৈশিষ্ট্য। প্রথমে যে বৈশিষ্ট্যটা আমরা দেখেছিলাম, যেটা শুরু থেকে আমরা যে এটা বলছিলাম যে এই বিক্রিয়াগুলোর বৈশিষ্ট্য, পেরিসাইক্লিক বিক্রিয়ার যে বৈশিষ্ট্য, হ্যাঁ, সেটাও ইলেকট্রোসাইক্লিক বিক্রিয়ার প্রথম বৈশিষ্ট্য আমরা বলবো যে এই বিক্রিয়াটা তাপ এবং আলোর প্রভাবে ঘটে। কি? তাপ ও আলোর প্রভাবে এই বিক্রিয়াটা হয়। আমি একটু সংক্ষেপে লিখছি, হ্যাঁ, পয়েন্টগুলো আমি সংক্ষেপে শুধু একটু লিখে দিব। এবং এই বিক্রিয়াটা হবে স্টেরিও স্পেসিফিক। স্পেসিফিক, হ্যাঁ, একটা নির্দিষ্ট ইয়ে থেকে নির্দিষ্ট যৌগ এখানে তৈরি হবে। 3 নম্বর পয়েন্টে আমরা বলবো যে এখানে একটা চাকরির মধ্যবর্তী অবস্থা তৈরি হয়। চাকরির মধ্যবর্তী অবস্থা তৈরি হয় এবং এখানে বন্ধন গঠন বন্ধন বন্ধন গঠন, ভাঙন এবং গঠন যুগপৎ ঘটে, একই সাথে ঘটে। এই একটা বৈশিষ্ট্য। আর হচ্ছে এখানে যে চক্র বন্ধন যে তৈরি হবে, এখানে বন্ধন তৈরি হওয়ার জন্য প্রান্তীয় অরবিটাল দুটোকে একই দশায় আনতে হবে। প্রান্তীয় অরবিটাল দ্বয়কে একই দশায় আনতে হবে। ঠিক আছে? আর একই দশায় আনতে হলে কি করতে হবে? হ্যাঁ, তাদেরকে একই দশা আনার জন্য প্রয়োজনে কনরোটেটরি এবং ডিসরোটেটরি ঘূর্ণনের মাধ্যমে আসতে হবে। একই দশায় আনার জন্য কনরোটেটরি বা ডিসরোটেটরি ঘূর্ণন পথে অগ্রসর হতে হয়। একই দশায় আনতে হলে হয় কনরোটেটরি অথবা ডিসরোটেটরি, যেটা প্রয়োজন সেই ঘূর্ণনের মাধ্যমে অংশগ্রহণ করতে হবে। আরেকটা পয়েন্ট আমরা বিক্রিয়ার উদাহরণে যেটা দেখেছিলাম, সেই পয়েন্টটাই আমরা লিখব যে কি, তারা যে কয়টি চক্র গঠনের পূর্বে যে কয়টি দ্বিবন্ধন থাকে, চক্র গঠনের পরে সেই সংখ্যাটা কমে যাবে, একটা বন্ধন কমে যাবে। চক্র গঠনের পূর্বে যে কয়টি
চক্র গঠনের পূর্বে যে কয়টি দ্বিবন্ধন থাকে অর্থাৎ উৎপাদে রিঅ্যাকট্যান্টে উৎপন্ন চক্রে সেই সংখ্যা একটা কমে যাবে। হ্যাঁ, সেটা আমরা উদাহরণে দেখেছিলাম। তাহলে এই কয়টি বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে ইলেকট্রোসাইক্লিক যৌগে দেখতে পাই। আচ্ছা, তাহলে ইলেকট্রোসাইক্লিক যৌগের কাকে বলে এবং এর যে বৈশিষ্ট্য সেটা আমরা দেখলাম। এখন এই চক্রে একটা নীতি আছে, উডওয়ার্ড এবং হফম্যান নীতি। এটা আজকের ক্লাসে আর পড়াবো না, সেটা পরবর্তী ক্লাসে আমরা দেখব। তো পরবর্তী ক্লাসে আমরা যে উডওয়ার্ড হফম্যান নীতি যে পড়ব সেটা পড়ার জন্য আজকে এবং গত ক্লাসে যে জিনিসগুলো পড়িয়েছি, যে টার্মগুলো পড়িয়েছি, অ্যাসিমেট্রিক, সিমেট্রিক, দশা, হোমো, লুমো, তারপর আজকে পড়ালাম কন্ডোরেটরি, ডিসরোটেটরি, এই জিনিসগুলো সম্পর্কে একদম স্বচ্ছ ধারণা রাখতে হবে। তো নেক্সট ক্লাসের আগে আমি আশা করি যে তোমরা এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবে এবং পরবর্তী ক্লাসটা সুন্দরভাবে তাহলে বুঝতে পারবে। তাহলে এ পর্যন্ত তোমরা ভালো থেকো স্টুডেন্টস, হ্যাঁ, সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।